রুদ্রাজ অফিসে গেল, পরে আবার পার্টি অফিসে চলে যায় একটা ঝামেলা লাগার কারণে। সবকিছু মিটিয়ে ফোন হাতে নেয় রাকে কল করার উদ্দেশ্যে। ব্যস্ততার জন্য আজ একবারও কথা হয়নি। দুপুরে খেয়েছে কিনা সেটা জানার জন্যই এই সময় ফোনটা দেয়া। আবার ব্যস্ত হয়ে যাবে, পরে হয়তো আর জিজ্ঞেস করা হবে না। রুদ্র ফোন লাগায়, একবার, দুইবার, তিনবার, কিন্তু প্রত্যেকবারই শোনা যাচ্ছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ দেখে রুদ্রের কপালে ভাঁজ পড়ে। আবারও ফোন লাগায়, কিন্তু ফলাফল শূন্য। রুদ্র বাড়ির ল্যান্ডলাইনে ফোন দেয়, রিং হয়ে কেটে যায়, কেউ রিসিভ করছে না। এবার রুদ্রের সন্দেহ হয় কিছু হলো কি না। আবারও ফোন লাগায়, রহিমা উপরে রুদ্রের রুম ঝাড়ু দিচ্ছিল। নিচে আসতে আসতে কল কেটে যায়। আবারও আসায় দ্রুত ধরে সে ফোন। হ্যালো। রুদ্রের ভরাট গলার স্বর। রায়া কোথায়? রায়ামা তো আপনার জন্য খাবার নিয়ে গেছে ছোট সাহেব। রহিমের কথা শুনে রুদ্র হতভম্ব হয়ে যায়। মানে? কোথায় গেছে? কার পারমিশন নিয়ে বাড়ি থেকে বের হয়েছে? চিৎকার করে বলে রুদ্র। রুদ্রের এমন চিৎকারে রহিমা ভয় পেয়ে যায়। আমি তো জানি না ছোট সাহেব, আপনি শিফা আপারে জিজ্ঞেস করেন। রাগে রুদ্রের কপালের রগ ফুলে উঠেছে। কার সাথে কখন বেরিয়েছে? জি, মাহিরা মেয়েটি ছিল। আর বাসায় যে গাড়িটা থাকে ওই ড্রাইভারকে নিয়ে গেছেন আপনার অফিসে আপনার লাঞ্চ দেওয়ার জন্য। মিনিট 15 হবে বেরিয়েছে ওরা। রহিমা কোনো রকমে বলে কথাগুলো তার গলা কাঁপছে রুদ্রের চিৎকার শুনে। মাহির শেখের ছেলেপেলেরা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে একটা বড় গাছের ডাল ফেলে রেখেছে। রায়াদের গাড়ি এদিক ক্রস করতে পারবে না। আর ঘুরানোর আগে পিছন থেকে সবাই ঘিরে ফেলবে। আর মাহির গিয়ে টুক করে রায়াকে তুলে নিয়ে আসবে। মাহিরেরও কাজ শেষ। মাহির তো আজ মহা খুশি। গাড়ির ডিকির ওপর এসে বসে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের, যখন সে রায়াকে দেখবে আর তাকে নিজের কাছে নিয়ে আসবে। তারপর শুরু হবে আসল মজা। রুদ্রের ছটফটানি দেখার জন্য সে অধীর আগ্রহে বসে আছে। রুদ্র রহিমের ফোন কেটে গাড়ির ড্রাইভারকে কল দেয়। এদিকে মাহিরা ভয় শেষ। সবকিছু ঠিকঠাক মতো হবে কিনা এই ভয়ে। অনেক কষ্টে সে আজকে রাকে ঘর থেকে বের করেছে। আজকে কাজটা না হলে এতদিনের সব কষ্ট জলে যাবে। কত কষ্ট করে ওই বাড়িতে কাজের মেয়ে সেজে আছে সেটা শুধুমাত্র সেই জানে। মাহিরা শুধু মনে মনে এটাই প্রার্থনা করছে, যাতে সব কিছু ঠিকমতো হয়ে যায়। গাড়ি চালানোর মাঝে হঠাৎ ফোন বেজে ওঠায় বিরক্ত হয় ড্রাইভার। রুদ্র ঘামছে, অনবরত টেনশন হচ্ছে তার। রুদ্র তার লোকেদের ডাকে, পাঠিয়ে দেয় গাড়ির নাম্বার দিয়ে এটা কোথায় আছে লোকেশন বের করার জন্য। সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে, যাও দ্রুত করো। 30 মিনিটের মধ্যে আমি ওর বউকে চোখের সামনে চাই। যদি কিছু হয় তাহলে একটাকেও আস্ত রাখবো না আমি। রুদ্রের কথা শুনে সবাই বেরিয়ে পড়ে দ্রুত। রুদ্র ভয় পাচ্ছে, আবার না আগের মতো কিছু হয়, আবার না হারিয়ে ফেলে তাকে। আগেরবার সহ্য করে নিল, এখন তার পক্ষে কিছুতেই সম্ভব না। একটা ঘন্টা সে রাকে না দেখে থাকতে পারে না এখন। রুদ্রের হার্ট অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। এবার এরকম কিছু করলে আমি নিজের হাতে মারব তোকে, মনে রাখিস। বারবার বিশ্বাসঘাতকতা করে তুই বেঁচে যাবি না আমার হাত থেকে। ভালোবাসি বলে একবার মাফ করছি, আর না। ড্রাইভার দ্রুত গাড়ি সাইড করে দেখে রুদ্রের কল, তাই সে ফোন লাগায়। হ্যালো স্যার। রুদ্র উত্তেজিত গলায় বলে, কোথায়? রায় কোথায়? স্যার, ম্যাম তো গাড়িতে, আপনার অফিসে আসছি। রুদ্রের কল দেখে মাহিরা ঘাবড়ে যায়। সব কিছু না আবার ভেস্তে যায় এই ভেবে। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে যে কি আতঙ্কের মাঝে ছিল। আমি পার্টি অফিসে আছি, ওইখানে চলে আসো। ওকে স্যার। রুদ্র আহসানকে ফোন দিয়ে বলে, বাড়ির গাড়ি এদিকে আসছে, দেখো অন্য সাইড নেয় নাকি, নজরে নজরে রাখবে। আবার বলছি, কোনো ভুল আমি বরদাস্ত করব না। ওকে স্যার। গাড়ি অন্য রাস্তায় যেতে দেখে মাহিরা ঘাবড়ে যায়, কিন্তু সে কিছু বলতেও পারছে না। আলগোছে রাকে বলে, আপু, ড্রাইভার এদিকে যাচ্ছে কেন? মাহিরার কথা মতো রায়া ড্রাইভারকে জিজ্ঞেস করে, চাচা, রাস্তায় ঘুরালেন কেন? ম্যাডাম, ছোট সাহেব অফিসে নাই, বড় সাহেব ওখানে আছে, তাই ওইদিকে যাচ্ছি। রায়া ছোট্ট জবাব দেয়, ও। মাহিরা পড়ে বিপদে। ওদিকে মাহির তার দলবল নিয়ে অপেক্ষা করছে তাদের জন্য। আর এখানে তো রাস্তাই বদলে গেছে। মাহির যেখানে আছে ওখানে তো আর যাওয়াই হবে না।
এ বিষয়ে যে মাহিরকে জানাবে সেই সুযোগটাও নেই তার হাতে। গাড়ি থেকে নেমে মাহিরা টিফিন হাতে নিয়ে এগোয়। তার প্ল্যানটা এভাবে জলে যাবে সে ভাবেনি। কই ভেবেছিল আজ নিজের বাড়িতে ফিরতে পারবে, তার কাজ শেষ। কিন্তু হলোটা কি? রুদ্র ওপর থেকে দেখছে রায়ের নেমে আসা, চোখ মুখে তার রাগের আভাস। মাহিরা টিফিন ক্যারিয়ার নিয়ে রুদ্রের রুমে ঢুকতেই রুদ্র মাহিরাকে ধমকে বলে, গেট লস্ট। রুদ্রের চিৎকারে কেঁপে ওঠে মাহিরা। টিফিনটা রেখে সে দ্রুত বেরিয়ে যায়। রায়া দরজার কাছে এসে দাঁড়িয়েছে। রুদ্রের রাগের কারণটা বুঝে উঠতে পারছে না সে। রুদ্র রায়কে দেখে দ্রুত এগিয়ে যায়। রায়ের কাছে গিয়ে ওর হাত টেনে ধরে ওকে ভিতরে এনে অফিস রুমের দরজা বন্ধ করে দেয়। দরজার বন্ধে কেঁপে ওঠে রায়া। রুদ্র রায়ের দুবাহু চেপে ধরে বলে, কার পারমিশন নিয়ে বেরিয়েছিস তুই? কাকে জিজ্ঞেস করেছিস? আমি না করেছি না তোকে? কি হলো বল না, করেছি কি না? রায়কে ঝাঁকে চিৎকার করে বলে ওঠে রুদ্র, আমি। রায়ের কথা শেষ করতে না দিয়ে রুদ্র গর্জে ওঠে বলে, আবার কি করতে চাইছিস তুই? শুনে রাখো মেয়ে, আমি এবার আর ছাড়ব না, জান নিয়ে নেব, টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। আপনি ভুল বুঝছেন, আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে এসেছিলাম। আপনার জন্য কথাটা একটু শিথিল হয় রুদ্র, তবু রাগ কমে না তার। আমাকে ফোন দিতি, আমাকে জিজ্ঞেস করতে আসার আগে, করিসনি কেন? রায়া প্রতিবারের মতো তেরা উত্তর দিয়ে রাগায় না রুদ্রকে, উল্টো মানানোর স্বরে বলে, দুঃখিত, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি যে রেগে যাবেন বুঝতে পারিনি, আর হবে না এরকম। রায়ের কথায় ঠান্ডা হয় রুদ্র, চেয়েও ধরে রাখতে পারে না রাগ, আর না বলতে পারে কিছু। গলার তেজ কমে এসেছে, তবু চোখ বড় বড় করে রায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আর কখনো আমাকে না বলে ঘর থেকে এক পাও বের হবে না। রায়া বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, ঠিক আছে। রুদ্র গিয়ে বসে পড়ে রায়ের ডিভানে, মাথা ধরেছে। এই মেয়ের জন্য সে একটা দণ্ড শান্তিতে থাকতে পারে না। মাহিরা এক সাইডে গিয়ে মাহিরকে কল করে পুরো বিষয়টা জানায়। মাহির শোনার পর ফোনটা ছুঁড়ে ফেলে। বারবার তার সব প্ল্যান ফ্লপ হচ্ছে বিধায় প্রচুর বিরক্ত সে। মাহির আশ্বস্ত করে তাকে সে আবারও কোনো একটা সুযোগ বের করবে, ততদিন পর্যন্ত যেন অপেক্ষা করে। রায়া রুদ্রের জন্য প্লেটে খাবার বাড়ে। রুদ্র দেখছে রায়ার কাজ, কিছু বলছে না। রায়া প্লেটে একটু ভাত আর গরুর মাংস নিয়ে রুদ্রের পাশে বসে। রুদ্র তখনও নির্লিপ্ত। রায়া ভাত মেখে রুদ্রের মুখের সামনে ধরে। এ পর্যায়ে রুদ্র আর বউয়ের হাত থেকে খাওয়ার লোভ সামলাতে পারেনি। সে কিছু না বলে খেয়ে নেয় রায়ের হাতে। মাছ নিব না, গম্ভীর গলায় বলে রুদ্র। রায়া মুখ বাঁকায় রুদ্রের কথা বলার ধরন দেখে। রুদ্র গরুর মাংস পুরোটাই খায়। রুদ্রকে তৃপ্তি করে খেতে দেখে রায়েরও ভালো লাগে। খাওয়া শেষে রায়া তার শাড়ির আঁচল দিয়ে রুদ্রের মুখ মুছিয়ে দেয়। রুদ্র সন্তুষ্ট তার বউয়ের যত্নে। রাগ করেছেন আপনি? আর আপনাকে না বলে কখনো বেরোবো না, প্রমিস। রায়ের ইনোসেন্ট ফেস দেখে রুদ্র হেসে ফেলে। রায়ের হাত টেনে তাকে কোলে বসায়। দু হাতে পেট জড়িয়ে ঘাড়ে মুখ গুজে বলে, আমার শত্রু শেষ নেই। আমার দুর্বলতা হিসেবে ওদের প্রথম টার্গেট হবে তুমি। তোমার এই ছোট্ট বোকামিতে অনেক কিছু হয়ে যেতে পারত। কখনো গার্ড ছাড়া বের হবে না, আর আমাকে জিজ্ঞেস না করে তো মোটেও না, ঠিক আছে। রুদ্র শাড়ি ভেদ করে রায়ের উন্মুক্ত উদরে হাত রাখে। রায় রুদ্রের হাতের ওপর হাত রেখে রুদ্রের হাতের বিচরণ থামায়। এখন কত সুন্দর, আমার কথা সব মেনে নাও, আগে কেন মুখে মুখে তর্ক করতে? রায়া মুখ ছোট করে বলে, তখন তো আপনাকে ভুল বুঝেছিলাম, তাই। তোমার এই বেশি বোঝার জন্য কতগুলো দিন চলে গেল আমার জীবন থেকে বলো তো? রায়া কিছু বলে না, প্রসঙ্গ পাল্টিয়ে বলে, কাল বাবা মা ভাই আসবে, আপনি বাসায় থাকবেন, আমি কোনো অজুহাত শুনবো না, আমার কাজ আছে শোনা। বলতে বলতে আরো ঘনিষ্ঠ হয় রুদ্র রায়ের সাথে। কাজ তো আপনার সবসময় থাকে, আমি কিন্তু কাল আল্লাহ বলতে বলতে রুদ্রের চুল খামছে ধরে রায়া। রুদ্র সরে আসে, তাকায় রায়া ব্যথাতুর মুখের দিকে। রায় দুম করে একটা বাড়ি মারে রুদ্রের বুকে। ঝাঁঝালো গলায় বলে, সবসময় রাক্ষসের মতো কামড়াকামড়ি করেন কেন, খারাপ লোক? আমি ব্যথা পাই না নাকি? এটা ব্যথা না জান, আদর। এগুলো আমার ভালোবাসা, আর আমার ভালোবাসার চিহ্ন বহন করবে তুমি। বলতে বলতে চুমু খায় রায়ের গলার কামড়ে দেওয়া জায়গায়। এটা অফিস প্লিজ, আপনার রুম না। সবসময় ভালো লাগে না, সরেন তো। জ্বলছে আমার গলা, খারাপ লোক একটা। রায়ের বিরক্তি দেখে রুদ্র আরও জোরে চেপে ধরে রায়াকে।
রুদ্র রায়ের ঠোঁটজোড়া দখল করে নেয়, আঁকড়ে ধরে রায়াকে। রায়ের শরীর ঝাঁকি দিয়ে ওঠে রুদ্রের অবাধ্য আচরণে। রুদ্রকে এই মুহূর্তে থামানোর ক্ষমতা তার নেই। অনেকক্ষণ পর রুদ্র থামে, ছেড়ে দেয় রায়ের অধর জোড়া, যা এই মুহূর্তে রক্তিম বর্ণ হয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে রায়ের। কিছুক্ষণ সময় লাগে তার নিজেকে ধাতস্থ করতে। রুদ্র রায়ের শাড়ির আঁচলে হাত দিলে রায় তৎক্ষণাৎ থামায় রুদ্রকে। পাগল হয়েছেন আপনি? কি করছেন? রুদ্রের চোখে তখন মাদকতা ঢোক গিলে বলে রুদ্র। শরীর ভালো হয়নি? রুদ্র প্লিজ। কেঁপে ওঠে রায়া, গলার আওয়াজও কাঁপছে। তরক করে ওঠে রুদ্র। কি বললে বেব? তুমি আমার নাম নিলে? এখন না প্লিজ। ঠিক আছে, সুন্দর করে বলো। কি বলবো সুন্দর করে? বলবে এখন না যান, রাতে তোমার যা ইচ্ছে যত। সি সি সি, অসভ্য, বেহায়া, খারাপ লোক একটা, নির্লজ্জ কোথাকার। রুদ্র হাসে রায়ের রিয়াকশনে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। রায়া বলে, বাড়ি যাব না আমি, চলেন না কোথাও ঘুরতে যাই, ঈশা আপুদের ডাকেন। আজ না অন্যদিন। রায়া মুখ ছোট করে বলে, আপনার ওই অন্যদিন আর আসেই না। রায়াকে মন খারাপ করতে দেখে রুদ্র বলে, যাবে ঘুরতে? রায়া মুখে কিছু বলে না, মুখ ফুলিয়ে বসে আছে। রায়ার মুখ ফুলানো দেখে হাসি রুদ্র। এই মেয়ে অকারণেই তার সাথে অভিমান করে। আগে রুদ্র হলে কত যে ঝাড়ি খেত, কিন্তু রুদ্র মানায় তার বউকে, ওর মন বোঝার চেষ্টা করে। বোরখা পরলে না কেন? কিনে দিয়েছিলাম না সেদিন? এমনি মনে ছিল না। রুদ্র শক্ত গলায় বলে, কি মনে থাকে আপনার? আর যেন বলতে না হয়। ওঠো, আবির আয়ুষ ঈশাকে বলছে আসার জন্য। রুদ্রের কথায় খুশি হয়ে যায় রায়া। মাহিরাকে নেব না, কাট গলায় বলে রুদ্র। ওকে ড্রাইভার পৌঁছে দেবে বাড়িতে। সারাটা দিন ওদের ঘোরাঘুরির মাঝেই কাটল। রায়ের তো আজ মুখ থেকে হাসি সরছে না। রুদ্র খুশি তার প্রাণ পাখিকে এতটা উচ্ছ্বসিত দেখে। এই মেয়ের খুশির জন্য তো সে নিজের জানটাও কুরবান করতে পারবে। কোথায় যাবে এটা নিয়ে ডিসকাশন চলছে সবার মাঝে। ঈশা রায় ঠিক করে মাওয়াতে যাবে। তারপর রাতে মাওয়াতে গিয়ে ইলিশে বাড়িতে সবাই ডিনার করেছে একসাথে। ইলিশ ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছের ডিম আর পেঁয়াজ মরিচ ভর্তা। রুদ্র সুন্দর করে মাছের কাঁটা বেছে বেছে আর প্লেটে তুলে দিয়েছে, মাঝে মাঝে মুখেও তুলে দিয়েছে। সবাই খুশি। রুদ্র রায়ের সম্পর্কটা স্বাভাবিক দেখে। আর এত রুদ্রের কানে কানে এটা সেটা বলছেই। রুদ্র এগুলোতে পাত্তা না দিয়ে সে তার কাজই ব্যস্ত। একসময় রায় আর কিছু বলে না। এই অসভ্য লোক যে তার কথা শুনবে না, সেটা সে ভালো করেই বুঝে গেছে এই কয়দিনে। তারপর সবাই মিলে ঠিক করে সামনের মাসের শুরুতে ওরা কক্সবাজার যাবে ঘুরতে। রুদ্র প্রথমে একটু দোনমনো করলেও পরে মেনে নেয়। তারপর সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রুদ্রের বাড়ি ফিরতে ফিরতে তখন রাত প্রায় 2টোর কাছাকাছি। রায় গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল, তাই ওকে আর জাগায়নি রুদ্র। কোলে করে বাড়িতে ঢোকে। মাহিরা দূর থেকে দেখেই এই দৃশ্য কেন যেন ক্রোধেও জ্বলে যাচ্ছে। রুদ্র রায়কে যখনই একসাথে দেখে তখনই তার এমন হয়, না না, আমার পথভ্রষ্ট হলে হবে না। এখানে আমি আমার বাবা আর ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছি। আমাকে আমার লক্ষ্যে স্থির থাকতে হবে, আর এই মেয়েকে ভাইয়ের হাতে তুলে দিতে হবে। রুদ্র রুমে এসে রায়কে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে রায়কে বুকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে। আগে সে কত নির্ঘুম রাত পার করেছে, কিন্তু এখন সে শান্তিতে ঘুমাতে পারে। আর তার এই শান্তির একমাত্র কারণ হলো তার বুকে শুয়ে থাকা এই মেয়ে, তার বউ, তার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এসব ভাবতে ভাবতে রুদ্র ঘুমিয়ে পড়ে। রায়া আজ ভীষণ ব্যস্ত। সকাল থেকে বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে সে। রফিক চাচাকে পাঠিয়েছে বাজারে ফল আর মিষ্টি আনার জন্য। রান্নার বাজার সব আছে, শুধু এগুলোই বাকি আছে। ফজরের আজানেই ঘুম ভেঙে যায় তার। উঠে রোজকার মতোই নিজেকে রুদ্রের বুকে আবিষ্কার করে। তারপর সময় লাগে রুদ্রকে নিজের কাছ থেকে ছাড়িয়ে উঠে পড়ে। শাড়ির বেহাল দশা, তার উঠে ফ্রেশ হয়ে একটু টুপিস পরে নেয়, সাথে একটা হিজাবের ওড়না। নামাজ শেষ করে আজ আর ঘুমায়নি, কিচেনে চলে আসে। আজ তার পরিবারের সবাই আসবে এই বাড়িতে। কত কাজ তার, সব কিছু করতে হবে। দুপুরের আগে চলে আসবে ওরা। রায়া ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে ভিজিয়ে রাখে। আর মাহিরা আর রহিমাকে সবজি কাটতে বলে। সে ডাবের পুডিং বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এটা তার ভাই রায়ানের অনেক পছন্দের।
বাড়িতে এটা নিয়ে কত ঝগড়া হতো তাদের। আবার রায়ানের জন্য কোরিয়ান নুডলসও বের করে রাখে, বিকেলে দিবে করে। বাবার জন্য খাসির কোরমা আর প্লেন পোলাও রান্না করবে। মায়ের জন্য রুই মাছ আর পাবদা মাছ ভুনা। সবার পছন্দের সব কিছু রেডি করছে। রোস্ট, গরুর মাংস, সবজি, এগুলো তো তার আছেই। আবার ভাবে এত কিছু যখন করছি, এই সুযোগে ঈশা আপু আর আবির ভাইদেরও ডাকি, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল। ওরা তো আর ফ্যামিলির মধ্যেই পড়ে। যেইভাবে সেই কাজ, সবাইকে ফোন দিয়ে ইনভাইট করে। রাইসার সাথে আর কথা বলার চেষ্টা করেনি রায়া। ঈশার থেকে শুনেছিল রুদ্রকে রায়ার কথা রাইসাই বলেছিল। রাইসা এটা সন্দেহ করেছিল ইয়াশ স্যার আর তার মাঝে কিছু আছে। এই জিনিসটায় আঘাত করে রায়াকে। কিভাবে সে তাকে অবিশ্বাস করলো, এটাই ভেবে পায় না রায়া। তাকে আর স্যারকে বিপদের মুখে ফেলে দিতে একটাবারও চিন্তা করলো না। বন্ধু থেকে এত বড় একটা আঘাত সহ্য করা যায় না। তাই তো সবার সাথে সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও রাইসার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টাও করেনি। এদিকে রুদ্র ঘুম থেকে উঠে রায়াকে না পেয়ে চেতে যায়। রায়াকে বারবার বলে দিয়েছে সকালে তাকে রেখে যেন সে না ওঠে। ঘুম ভাঙলেও শুয়ে থাকবে, আর উঠে গেলেও রুম থেকে বের হওয়া যাবে না যতক্ষণ না সে বাড়িতে থাকবে। কিন্তু এই মেয়ে তার কোনো কথাই শোনে না। রুদ্র উঠে ওয়াশরুমে চলে যায়। একেবারে শাওয়ার নিয়ে বের হয়, কিন্তু বের হয়ে যখন রায়াকে পায় না তখন রাগ উঠে যায় রুদ্রের। রায়া তার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু বের করে রাখে। রুদ্র আর এখন কিছুই নিচে থেকে করে না। এবার আগে রুদ্র জোরে জোরে রায়ের নাম ধরে ডাকতে থাকে তাকে। রায় আজ কাজে এতটাই ব্যস্ত, রুদ্রের যে ওঠার সময় হয়ে গেছে এটাই মাথা থেকে বেরিয়ে যায় তার। রুদ্রের ডাক শুনে রায়ের আগে মাহিরাই চলে যায় রুদ্রের রুমে। রুদ্র পিছন ফিরে দাঁড়িয়েছিল। মাহিরা ঢুকে রুমে রুদ্রকে খালি গায়ে দেখে পুরো শকড হয়ে যায়। রুদ্রের পরনে ছিল শুধু প্যান্ট। খালি গা, জিম করা চোখ, ধাঁধানো বডি দেখে মাহিরা ঢোক গেলে। দরজার শব্দে পিছনে ঘুরে রুদ্র, কিন্তু মাহিরাকে দেখে পুরাই মেজাজ বিগড়ে যায় রুদ্রের। মাহিরা কিছু বলতে নিবে তার আগে চিৎকার করে বলে রুদ্র, এই মেয়ে, নক না করে রুমে ঢুকেছো কেন তুমি? তোমাকে ডেকেছি আমি? বেয়াদ্দব কোথাকার। তোমার নাম রায়া? বেরিয়ে যাও রুম থেকে। যখন তখন এই রুমে আসো কেন? তোমার টাকা নিয়ে আজই চলে যাবে তুমি এই বাড়ি থেকে, আর যেন কখনো এখানে না দেখি। রুদ্রের চিৎকারে মাহিরা ভয় পেয়ে যায়। তার থেকেও বেশি ভয় পায় যখন বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা। এরকম হলে তার এতদিনের সব কষ্ট বৃথা। রুদ্রের চিৎকারে রায় দৌড়ে আসে উপরে। রুদ্রের ডাক সে প্রথমেই শুনেছিল, কিন্তু কফি বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে। মাহিরাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র কিছু বলবে তার আগে রায়া বলে, মাহিরা তুমি নিচে যাও। মাহিরা আর কিছু না বলে নিচে চলে যায়। রুদ্র রায়াকে দেখে বলে, কোথায় ছিলে? কি বলেছিলাম তোমাকে আমি? সকালে উঠে খুঁজতে কেন হয় তোমাকে? আমার প্রত্যেকটা দিন, শক্ত গলায় বলে রুদ্র। রায়া কফির কাপটা রেখে তাওয়াল নিয়ে রুদ্রের কাছে যায়। তার চুলের পানি মুছিয়ে দিতে দিতে বলে, এত রাগ করেন কেন সব সময়? আমি তো আছি। আজকে বাবা মা আসবে না, তাদের জন্য রান্না করছিলাম, তাই খেয়াল ছিল না, সরি। বাড়িতে কাজের লোকের অভাব যে তোমাকে সব কাজ করতে হবে। রাসুল মোসা শেষে টাওয়াল রেখে বলে, আমার সংসার কি আমি কাজের লোকের হাতে ছেড়ে দেব? আর আজকে প্রথমবার আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসছে, তাই যা করা আমি করব। পাক্কা গিন্নি হয়ে উঠেছেন দেখি। তা নিজের হাজব্যান্ডের দিকে একটু নজর রাখেন। সে আমার সব দিকেই নজর আছে। আপনি কি অফিসে যাবেন আজ? কাল না বলেছি আমি? রুদ্র রায়ের কপালে চুমু খেয়ে বলে, একজন ফরেনার পার্টি আসবে, একটু যেতে হবে আর্জেন্ট, শীঘ্রই চলে আসব। রায়ের প্রথমে একটু মন খারাপ হয়, তারপর আবার মানিয়ে নেয়, কারণ সে জানে রুদ্র সারাদিন কতটা প্রেশারে থাকে কাজ নিয়ে। রায় রুদ্রের হাতে কফির কাপ দিয়ে তার জামা কাপড় বের করে রাখে। আপনি রেডি হয়ে নিচে আসুন, আমি আপনার ব্রেকফাস্ট রেডি করছি, বলে রায় এক ছুটে বেরিয়ে যায়। এদিকে রুদ্র পিছন থেকে জোরে বলে, আস্তে যাও, পড়বে, সিঁড়ি থেকে দৌড়ে নামবে না। সুখ নিরে আজ জমজমাট একটা পরিবেশ। যেই বাড়িতে আগে কাজের লোক ছাড়া বাড়ির মানুষ কাউকে দেখা যেত না, এখন এখানের চারিদিকে হাসি গুঞ্জনের আওয়াজ। রায়া পুরোটা দিন বাড়িটাকে মাতিয়ে রাখে। শিফার সাথেও এখন রায়ের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। রায়ের জন্য রুদ্রের কষ্ট পাওয়াটা ছিল শিফার রায়ের প্রতি রাগের কারণ। এই মনোমালিন্যতা এখন কেটে গেছে। আজকে সুখ নিরে অতিথি আপ্যায়ন চলছে। রায়ের পুরো পরিবার এসেছে তার বাড়িতে। আশরাফ খানও আজ বাড়িতে, ওদের জন্যই আজ দুপুরে সব কাজ ডিলে করেছেন। আশরাফ খান আর শওকত বিন আনোয়ার সোফায় বসে গল্প করছেন। রায়ান একপাশে বসে আছে, মনোযোগ তার ফোনের দিকে।
শাহানা বেগম রায়ের কাজ করা দেখছেন। অবাক হচ্ছেন তিনি। তার এত ছোট মেয়ে, যাকে তিনি কয়েকটা মাস আগেও মুখে তুলে খাইয়ে দিয়েছে, আর আজ যে সেই মেয়েটা কত বড় হয়ে গেছে। আজকে তাদের জন্য রান্না করছে। মা, ওখানে গিয়ে বসো, সবার সাথে আমি আসছি। শাহানা বেগম শান্ত কণ্ঠে বলেন, আমি ঠিক আছি এখানে। রায় আর কিছু বলে না, সে নাস্তাগুলো প্লেটে বাড়ছে। শাহানা বেগম উসখুস করছেন মেয়েকে কিছু বলার জন্য, কিন্তু কিভাবে বলবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। রায় বোঝে মায়ের হাবভাব, তাই সেই জিজ্ঞেস করে, কিছু বলবে মা? না মানে, রুদ্রের সাথে তোর সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ এখন সব ঠিক আছে। মিথ্যে বলিস না আমাকে। মিথ্যে কেন বলবো? রায়ার সহজ উত্তর, দেখ রায়া, আমাদের জীবনে চলার পথে অনেক কিছুই হয়, অনেক সমস্যা ঝামেলা দেখা দেয়, কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না। আর আমরা একটা মানুষের শুধু দোষগুলোই ধরে রাখবো, এটা তো ঠিক না। আমার মনে হয় রুদ্রের ছেলেটা খারাপ না। তুই ওকে মন থেকে মেনে নে, একটাবার সুযোগ দিয়ে দেখ। ও রাজনীতির সাথে জড়িত যেহেতু, এসব মারামারি কাটাকাটি এগুলো থাকবেই, তোকে এগুলো মানতেই হবে। ও তোকে ছাড়বে না। আমরা তো কম চেষ্টা করিনি মা, এটাই হওয়ার ছিল। তুই জেদ ধরে পারবি না, এর থেকে নিজেকে মানিয়ে নে, ভালো থাকবি। মেয়েরা হয় মাটির মতো, এদেরকে যে পাত্রে রাখা হয় তারা সেই আকার ধারণ করে। নিজের ভালোর জন্য হলেও যা বলছি কর, না হলে ও তোকে আমাদের কাউকেই ছাড়বে না। শাহানা বেগম একটা লম্বা শ্বাস টেনে বলেন, ছেলেটা তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসে দিয়ে আস্তে আস্তে এসব থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা কর। মেয়েরা পারে না এমন কিছুই নেই, ছেলেটাকে সংসারে আটকানোর চেষ্টা কর। শাহানা বেগম এবার একটু রায়ের কাছে এসে বলেন, একটা বাচ্চা নিয়ে নে। বাচ্চা হয়ে গেলে ছেলেরা শুধরে যায়, সন্তানের থেকে আর বড় কিছুই হয় না। তখন তুই রুদ্রকে সহজেই বাঘে আনতে পারবি, রুদ্র সংসারী হয়ে উঠবে। বাচ্চা কাচ্চা হয়ে গেলে ছেলেরা আর আগের মতো থাকে না। এখন তো ওর কোনো পিছুটান নেই, তাই এরকম চলাফেরা করে। শাহানা বেগমের কথায় রায়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। এতক্ষণ সে মন দিয়ে মায়ের কথা শুনছিল, মায়ের টেনশন বোঝে সে। তাই বলে এই কথা? কি বলছো মা এগুলো? ঠিকই বলছি আমি, তোকে যেটা বললাম সেটা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। রুদ্র এসব রাজনীতি ছেড়ে সংসারে মন দিবে। উফ, এগুলো ছাড়ো তো মা, চলো খেতে চলো। রায়া ডাইনিং টেবিলে খাবার গোছাচ্ছে। রহিমা মাহিরা একে একে সব আনছে, সবাইকে ডাকে খেতে আসার জন্য। আশরাফ খান বলেন, ওঠেন বেশ সাহেব, আমার বৌমা ডাকছে, খেতে চলেন। শকত সাহেব একটু হেসে উঠে দাঁড়ান। রায়ের সাথে ওদের এত ভালো সম্পর্ক দেখে শকত সাহেবের বুক থেকে পাথর নেমে যায়। তার মেয়ের হাসি বলে দিচ্ছে সে খুশি আছে। তিনি তো এটাই চান যে তার মেয়ে যাতে সুখে শান্তিতে থাকে। এদিকে রায়া রুদ্রকে একের পর এক কল দিচ্ছে। রুদ্র স্পিড মিটার বাড়াচ্ছে, লেট হয়ে গেছে তার মিটিং শেষ হতে। প্রজেক্ট নিয়ে একটা ঝামেলা লেগে গিয়েছিল, তাই বের হতে দেরি হয়ে যায়। আবারও বেজে ওঠে রুদ্রের ফোন। রুদ্র স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ফোন রিসিভ করে। রিসিভ করতেই শোনা যায় মেইলি রাগী কণ্ঠ, কোথায় আপনি? আপনি বলেছিলেন দুপুরের আগে আসবেন, এখন এলেন না কেন? রুদ্র তার বউকে মানাতে বলে, আসছি যান, গাড়িতে আসি। রায় কিছু বলতে চেয়েও পারেনি, এখন সবাই আছে চারপাশে, তাই আসতে বলে, ঠিক আছে দ্রুত আসুন। রুদ্র ফিরে সবার সাথে কুশল বিনিময় করে। রায় রুদ্রকে ইশারে বোঝায় তার বাবাকে সালাম করতে। রুদ্র ওদের সাথে কথাবার্তা বলে উপরে চলে যায় ফ্রেশ হতে। রায় নিচে তদারকি করছে, কার কি লাগে না লাগে। সবাইকে নিজের হাতে বেড়ে খাওয়াচ্ছে। 5 মিনিট যেতে না যেতেই শোনা যায় রুদ্রের রাশভারী গলার আওয়াজ, রায়া, রায়া। রুদ্রের ডাক শুনে রায়া হা হয়ে যায়। এই অসভ্য লোকটা বাড়ি ভর্তি মেহমানকে কি চোখে দেখে না? সবার সামনে লজ্জায় রায়ের নাক কাটা যাচ্ছে। এদিকে রুদ্রের ডাক থামছে না, সে অনবরত রায়াকে ডেকে যাচ্ছে। শিফা রায়াকে উদ্দেশ্য করে বলে, তুমি উপরে যাও, দেখো ভাইয়ের কি লাগে না লাগে, এদিকটা আমি সামলে নিচ্ছি। রায়ার কোনো উপায় না পেয়ে হাতের বাটিটা রেখে উপরে চলে যায়। রায়া জোরে জোরে পা চালিয়ে উপরে ওঠে, নিজের রুমে যায়। গিয়ে দেখে রুদ্র উদম গায়ে বিছানায় শুয়ে আছে। রায়া রুদ্রের দিকে চোখ কটমট করে তাকে বলে, কি সমস্যা আপনার? মানুষ চোখে লাগে না? দেখেননি আমি কাজে ছিলাম? রুদ্রের ভাবলেশীন উত্তর, আমার শুধু আমার বউকে চোখে লাগে, আর কাউকে না। আর কাজ করার জন্য বাড়িতে লোকের অভাব নেই, তোমাকে করতে হবে না। তুমি শুধু আমার কাজ করো, এটাই তোমার একমাত্র কাজ, বুঝেছ? রায়া কটমট করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। জামা কাপড় বের করে দাও, শ্বশুর শাশুড়ি অপেক্ষা করছে নিচে। রায়া রুদ্রকে বকতে বকতে তার জামা কাপড় বের করে দেয়।
বিকেলের দিকে সবাই বিদায় নিয়ে চলে যায়। রায়া অনেক কান্নাকাটি করে সবাই যাওয়ার। শাহানা বেগম রুদ্রের হাতে রায়ার হাত তুলে দিয়ে বলেন, আমার মেয়ের খেয়াল রেখো বাবা। রুদ্র আশ্বস্ত করে তাকে। শওকত সাহেব ওদেরকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলেন। রায়ার সব সার্টিফিকেট দিয়ে যান রুদ্রের কাছে। রায়ের পরিবার যাওয়ার পরপরই আশরাফ খান আর রুদ্র বেরিয়ে পড়ে তাদের কাজের উদ্দেশ্যে। রায়ের মন খারাপ, এতদিন পর বাবা মাকে কাছে পেয়েছে, আবার চলে গেছেন। ওরা সবাই অনেকক্ষণ থাকার কথা বললেও শওকত সাহেব মানেননি। রায় সব কিছু গুছিয়ে উপরে চলে যায়। রুদ্র ফোন দিয়ে জানায় তার আসতে লেট হবে, সেজন্য খেয়ে ঘুমিয়ে পড়ে। রায়া শাড়ি চেঞ্জ করে রুদ্রের একটা টি শার্ট পরে নেয় পরার জন্য। এখন এটা তার অভ্যেস হয়ে গেছে। এই টি শার্টে তার শরীরের গন্ধ লেপ্টে আছে। রায়া বারবার নাকের কাছে এনে এটার স্মেল নেয়। রায়া বোঝে দিন দিন সে রুদ্রের জন্য পাগল হয়ে উঠেছে। এক মুহূর্ত এখন রুদ্রকে ছাড়া দূরে থাকতে পারে না। রায়ার খাওয়া হলো না, বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। কি করছিস তুই? এখন কিছু হলো? কিছু না করতে পারলে তুই চলে আয় ওখান থেকে। ওরা তোর পরিচয় জানলে তোকে শেষ করে ফেলবে। আমারটা আমি পরে দেখে নেব। মাহির রাগান্বিত স্বরে কথাগুলো বলে। ভাই, আমি কিছুতেই রায়াকে বাড়ি থেকে বের করতে পারছি না। বাইরে তো বাদ দাও, ওর গেটের বাইরে যাওয়াটাও নিষেধ করে দিয়েছে রুদ্র। এমন তো অবস্থায় আমার কি করার আছে? তাও একবার তো বের করতে পেরেছিলাম, সব প্ল্যান রেডি ছিল, কিন্তু মাঝখানে থেকে ওই রুদ্র সব কিছু ভেস্তে দিল। আমার মনে হয় ভাইয়া, যা করার আমাদের এখনই করে ফেলা উচিত। কেন? গম্ভীর গলায় বলে মাহির। ওদের সামনে বাইরে যাওয়ার প্ল্যান আছে, এর আগে কিছু করা উচিত। তুমি বাড়িতে হামলা করো। বাইরে বের করা সম্ভব হচ্ছে না, আমি কম চেষ্টা করিনি, কিন্তু বাড়িতে তো সবসময় গার্ড থাকে, আর পুরো এরিয়া জুড়ে সিসিটিভি ক্যামেরা, করা সিকিউরিটি সবসময়। কোনো কিছু করার আগেই ধরা পড়তে হবে। তার থেকে বড় কথা, পুলিশি ঝামেলায় পড়লে বিপদ, বাবার নাম খারাপ হবে। মাহিরা রাগী কণ্ঠে বলে, এত কিছু ভাবতে গেলে কিছুই হবে না, এদিকটা আমি সামলে নেব। বাড়ির সব গার্ডদের ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান করে ফেলবো, আর সব সিসিটিভি ক্যামেরা অফ করে দেব। তোমার শুধু কাজ রুদ্রকে দূরে রাখা। রুদ্রকে তুমি চেনো না, আমি ওকে কাছ থেকে দেখেছি। ওর চোখের সামনে কিছুই করা যাবে না। ও কোনো কাজে আউট অফ টাউন হলে তারপর তোমাকে তোমার কাজে সরতে হবে। এখন তুমি সেই অনুযায়ী ব্যবস্থা করো, এছাড়া আর কিছুই করার নেই। মাহির ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়। রুদ্রকে সরানোর ব্যবস্থা আমি করছি, তুই ওদিকটা সামলে নিস। ওকে। রাত 2:03। রুদ্রের গাড়ি এইমাত্র এসে শুকনিরে প্রবেশ করলো। রুদ্রের গাড়ি দেখে ড্রাইভার গেট খুলে দেয়। রুদ্র এক হাতে কোট নিয়ে গটগট পায়ে উপরে চলে যায় তার কক্ষে। দরজা লক খুলে রুমে প্রবেশ করে রুদ্র। অন্ধকারের মাঝে টিমটিম আলো জ্বলছে। বউ তার এলোমেলো হয়ে বিছানায় শুয়ে। পরনে তার রুদ্রেরই একটা ব্ল্যাক টি শার্ট আর প্লাজো, লম্বা চুলগুলো বিনুনি করা। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বউয়ের দিকে। চোখ জোড়া শীতল হয়ে আসে তার। এই রমণীর পানে তাকালে বুকে প্রশান্তির ঢেউ। এই মেয়েকে পাওয়ার পর থেকে তার জীবনটা পরিপূর্ণ। আগে তো যন্ত্র মানবের মতো বেঁচে ছিল, কিন্তু এখন দিনের প্রতিটা মুহূর্তেই সে আনন্দ খুঁজে পায়। রায়ার নড়াচড়া রুদ্রের ধ্যান ভাঙে। চোখের ওপর আলো পড়ায় রায়ার ঘুম হালকা হয়ে এসেছে। রুদ্র হাতের কোট রেখে তার বাসায় পরার জামা কাপড় বের করে লাইট অফ করে দেয়। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে এক গ্লাস পানি খেয়ে রুদ্র শুয়ে পড়ে, রায়াকে বুকে টেনে নেয়। রায় রুদ্রের বুকে নাক ঘষতে ঘষতে ঘুমে তলিয়ে যায়। এই কয়েকদিনে এটা তার অভ্যেসে পরিণত হয়েছে। কিন্তু রুদ্র কি আর তাকে শান্তিতে ঘুমাতে দিবে? মেইলি অবয়বে বেসামাল হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় রায়ার। ধরফর করে ওঠে সে এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে। ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকায়, মুখ ফুটে কিছু বলতে নিবে এর আগেই রুদ্র তার খড়খড়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে রায়ের কোমল অধর যুগল। হঠাৎ এরকম আক্রমণে রায় কিছু বুঝে উঠতে পারেনি। ঘুমের রেশটাও এখনো কাটেনি। রুদ্রের হাতের জোরালো স্পর্শে কুকড়ে ওঠে রায়া। নখ ডুবিয়ে দেয় রায়া রুদ্রের পিঠে, কিন্তু রুদ্রের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ঠোঁট জুড়ে রুদ্রের নিগুড় আঁকিবুকি, প্রগাঢ় স্পর্শে রায়ের দিশেহারা অবস্থা। দম বন্ধ হয়ে আসার জোগাড় তার, কিন্তু রুদ্রের ছাড়ার নামগন্ধ নেই। এই লোকের এই ডেসপারেট আচরণটাই ভয় পায় রায়া। রাজ যখন ছটফটিয়ে ওঠে, রুদ্র সরে আসে তাকে পুরোপুরি শ্বাস নেওয়ার সুযোগটুকু না দিয়ে। কয়েক সেকেন্ডের মাঝেই রুদ্র আবার বিদ্যুৎ বেগে আঁকড়ে ধরে তার ঠোঁট জোড়া। ঘন ঘন শ্বাস পড়ছে রুদ্রের। অস্থির চিত্তে গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে অদূরে। মাত্ত হয় রায়ের মাঝে।
রায়ের সম্পূর্ণ চিত্ত জুড়ে চলতে থাকে রুদ্রের অধিকার। রুদ্রের এই উন্মাদনা ঠেকানোর ক্ষমতা রায়ের নেই। সে চোখ বুজে সহ্য করে নেয় রুদ্রের এই পাগলাটে আচরণ। অভ্যস্ত হয়ে উঠেছে সে রুদ্রের সব রকম আচরণের সাথে, মানিয়ে নিয়েছে নিজেকে। রায়া শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে, রাগে সে রুদ্রের দিকে তাকাচ্ছেই না। রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। রায়াকে বের হতে দেখে সেও রুমে আসে। রায়ার নাক ফুলানো দেখে হাসি রুদ্র। মজা পায় সে তার বউয়ের অহেতুক রাগ আর জিদে। রুদ্র ডয়ার থেকে মেডিসিনের বক্স থেকে একটা ঔষধ বের করে রায়ের দিকে এগিয়ে দেয়। রায়া মুখ ফিরিয়ে নেয়। রুদ্র পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। না। রুদ্র ভুরুকুঁচকে বলে, না মানে? রায়ের সহজ উত্তর, না মানে না। আমি ওষুধ খাবো না। আমার চুপ। একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দেব। শক্ত গলা বলে রুদ্র। রায়ের চোখ ছোট হয়ে আসে। রায়ের মুখ দেখে রুদ্র বলা হয়তো কথাবার্তা বলবে না বলে রায়ের মুখ চেপে ধরে ওষুধটা মুখে ঢুকিয়ে দিয়ে পানির গ্লাস ধরে মুখের সামনে। রায় কিছু না বলে পানিটা খেয়ে নেয়, তারপর বিছানায় গিয়ে পা উঠিয়ে বসে থাকে। রুদ্র গ্লাসটা রেখে রায়ের পাশে বলে, অকারণে জেদ করো না, সব কিছুর একটা সময় আছে। যখন সময় হবে তখন তো আর মুখ ফুটে বলতে হবে না, ঠিক আছে? রায় তারপরে কিছু বলে না। কি বউ, রাগ করেছ? আসো একটা চুমু খাই, তোমার সব রাগ পড়ে যাবে বলে। রুদ্র মুখ এগোতে নিলে রায় সিসি করে ওঠে দাঁড়ায়। খারাপ লোক, সিগারেট খেয়েছেন আপনি, সরুন আমার থেকে। রায়ের কথা শুনে রুদ্র হেসে ওঠে। রায়কে কথা বলার জন্য এটা বলা। সে খুব ভালো করেই জানে রায় সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এজন্যই সে সিগারেট খাওয়াটা কমিয়ে দিয়েছে, কিন্তু একেবারে ছাড়তেও পারছে না। অনেক বছরের অভ্যেস বলে কথা। এরকম সুখ দুঃখ হাসি কান্না খুনসুটির মধ্যে ওদের জীবন চলতে থাকে। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন থাকে না। আধার ঠিকই নেমে আসে জীবনে। রায়ের জীবনে ঠিক সেটাই হয়েছিল। হাসি খুশি মুহূর্তগুলো এক নিমেষে আতঙ্কে রূপ নেয়। রুদ্র রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। রায় বসে বসে দেখছে রুদ্রকে। রায়ের তাকানো দেখে রুদ্র বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে না দেখে সরাসরি দেখতে পারো। আমি তো তোমারই বলেই চোখ টিপে মারে রায়াকে। রায় মুখ বাঁকিয়ে বলে, আমার বই গেছে আপনাকে দেখতে। এরপর অনেকক্ষণ নীরবতা চলে ওদের মাঝে। কেউ কিছু বলে না। আপনি কি সিলেট যাবেন? কেন? গেলে আমাকে নিয়ে যান। রুদ্র রায়ের দিকে তাকে বলে, কি? রায় একটা সুন্দর হাসি দিয়ে বলে, নিয়ে যান না। আপনি কাজে যাবেন, আমাকে বাবার বাড়িতে দিয়ে কাজে শেষ হলে নিয়ে আসবেন। প্লিজ নিন না। কতদিন দেখি না বাবা মাকে। রুদ্র শার্টের হাতের বোতাম লাগাতে লাগাতে রায়ের কাছে আসে, তারপর তার দিকে ঝুঁকে কপালে ছোট্ট একটা চুমুখে বলে, নিয়ে যাব। আজকে না, আজ একটা কাজ আছে পিরোজপুরে। রায় হতাশ হয়ে বলে, ও ঠিক আছে, কিন্তু সিলেট গেলে নিয়ে যাবেন তো? ওকে মেরি যান, এখন আসি বলে রায়ের গালে শব্দ করে চুমুখে রুদ্র বেরিয়ে যায়। কিন্তু রুদ্র কি জানতো তার পেছনে এই ষড়যন্ত্র? কি ছক কষা হয়েছে তার অজান্তে। রুদ্র আজ শহরের বাইরে যাচ্ছে এটা জানার সাথে সাথেই মাহিরা তার কাজে লেগে পড়ে। সুযোগ বুঝে সব সিসিটিভি ক্যামেরার তার কেটে দেয়। মাহির শিফাকে বাড়ি থেকে বের করার জন্য একটা ফেক ক্লায়েন্ট সাজিয়ে ওকে ফোন লাগায়। ক্লায়েন্টের সাথে টাইম ফিক্সড করে শিফা। বেলা 12টায় বেরিয়ে পড়ে। রুদ্র 10টা নাগাদই চলে গেছিল। রায়া তার অন্যান্য দিনের মতোই টুকটাক রান্নাবান্না করে চলে যায় শাওয়ার নিতে। রহিমা ড্রয়িং রুমের জিনিসপত্র পরিষ্কার করছিল। মাহিরা বলেছে আজ সে গার্ডদের জন্য চা করবে। কাজটা রহিমার। মাহিরার প্রস্তাবে রহিমা দ্বিমত করেনি, সে অন্য কাজ দেখছে। মাহিরা চায়ের পাতিলে হাইড্রোজেন ড্রাগ মিশিয়ে দেয়। তার প্রত্যেকটা কাপে কাপে ঢেলে এগুলো বাইরে গিয়ে সব গার্ডদের দিয়ে আসে। রহিমাকেও দেয়। মাহিরা উপরে যায়, রায়ের রুমে গিয়ে দেখে সে ঘুমিয়ে আছে। রায়াকে ঘুমে দেখে মাহিরা স্বস্তি পায়, আর দাঁড়ায় না ওখানে, চায়ের কাপটা নিয়ে নিচে চলে আসে। মাহির তার দলবল নিয়ে একটু দূরেই আছে। মাহিরার ফোনের অপেক্ষায় ওরা। ফোনের আওয়াজে ঘুম ভাঙে রায়ার। ঘুম ঘুম চোখে হাতের ফোনটা নেয় সে। হ্যালো, ঘুমাচ্ছ যান? রায় আড়মোড়া ভেঙে বলে, রাতে তো আর আপনার যন্ত্রণায় ঘুমোতে পারি না, কি করব? হাসি রুদ্র রায়ের কথায়। ম্যাডাম, ঘুমান ঘুমান। দিনে ঘুমিয়ে পুষিয়ে নেন, রাতটা শুধু আমার নামে উৎসর্গ করে দিয়েন, তাহলেই হবে। এটাই তো চেনেন, খারাপ লোক। কথার প্রসঙ্গ পাল্টে রায় বলে, আপনি না বললেন আজ ব্যস্ত থাকবেন সারাদিন, ফোন দিতে পারবেন না, রাতেও না আসতে পারেন? আরে আর বলো না, যাইনি, ক্যান্সেল করে দিছি। আহসানের অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতেছি না কিছু একটা, কি কোনো ট্র্যাপ আমাকে দূরে সরিয়ে কাছের লোকেদেরকে টার্গেট করা।
এখন তো আহসানের জ্ঞান না ফেরা অবধি কিছু জানা যাবে না। কি হয়েছে এটা সেই বলতে পারবে। আর এই ডিলটাও সুবিধার মনে হচ্ছে না, তাই না করে দিয়েছি। বাসায় আসবো সন্ধ্যার আগে। ঠিক আছে, খেয়াল রাখবেন নিজের। আপনাদের তো শত্রুর অভাব নেই। রার কথা বলার মাঝেই নিচে শোরগোল শোনা যায়। খুবই সতর্কতার সাথে কাজগুলো করা হচ্ছে যাতে কোনো প্রমাণ না থাকে কে করেছে। আন্দাজ বা সন্দেহ থাকলেও যাতে প্রমাণ না করতে পারে, এজন্য এত কিছু। রাজনীতির সাথে জড়িত সবাইকে সবকিছু নিখুঁতভাবে করতে হয়। তীক্ষ্ণ বুদ্ধিতে সাজানো হয় সবকিছু। একটা ভুল তাসের ঘরের মতো সবকিছু ভেঙে ফেলে। গার্ডরা সবাই ঘুমে ঢলে পড়লে মাহিরা তৎক্ষণাৎ মাহিরকে জানায়। মাহির মাহিরাকে বলে, এক কাজ কর, তুই এখন বাড়ি থেকে বেরিয়ে আয়, বাকিটা আমি সামলে নেব। না ভাই, আমি থাকি। রাই তো শুধু আমাদের উদ্দেশ্য না, পুরো খানবাড়িটা ধ্বংস করে আমাদের উদ্দেশ্য। আর আমি চলে গেলে কি করে হবে? মাহির ধমকে বলে, রুদ্র খ্যাপা বাঘের মতো হয়ে যাবে ওর বউকে না পেলে। আর যদি কিছু আঁচ করতে পারে তোকে টুকরো টুকরো করে ফেলবে। চুপচাপ যা বলছি সেটা কর। মাহিরা আর কিছু না বলে, তার প্ল্যান ছিল রায়া চলে গেলে সে আস্তে আস্তে রুদ্রকে সঙ্গ দিবে, তার মনে জায়গা করে নিবে নিজের জন্য। রুদ্র একসময় রায়াকে ভুলে তাকে আপন করে নিবে, কিন্তু এখন কি করবে সে? মাহির আর তার লোকেরা অজ্ঞান হয়ে থাকা সব গার্ডদের শ্যুট করে। গুলির আওয়াজে রহিম আতকে ওঠে। মাহিরার দেওয়া চাটা খায়নি সে। শোরগোলের আওয়াজ শুনে রুদ্র বলে, কিসের আওয়াজ হলো? রায়া বাইরে বেরোতে নিলে রুদ্র বলে, হে, ঘরের দরজা বন্ধ করো, আমি দেখছি। রুদ্র তার ল্যাপটপ অন করে বাড়ির সিসিটিভি চেক করতে গিয়ে দেখে কোনো ফুটেজ নেই, ক্যামেরা অফ। এর মাঝে রায়া রুমের বাইরে যায় দেখার জন্য কি হয়েছে। রহিমা কি হয়েছে আশঙ্কা করতে পেরে মাহিরাকে বলে, উপরে যাও, ম্যাডামকে বলো দরজা লক করতে, ছোট সাহেবকে খবর পাঠাতে। বলতে বলতে রহিমা যায় সদর দরজায় তালা দিতে, যাতে ওরা কেউ ভিতরে আসতে না পারে। কিন্তু মাহিরা একটা কাঁচের ফুলদানি দিয়ে সজোরে বাড়ি মারে রহিমার মাথায়, লুটিয়ে পড়ে রহিমা মাটিতে। এই দৃশ্য দেখে উপর থেকে চিৎকার করে ওঠে রায়া। রায়ের আওয়াজ শুনে মাহির উপরে তাকায়, আর তখনই রিভলভার হাতে বাড়িতে প্রবেশ করে মাহির আর তার পিছনে তার লোকেরা। ক্যামেরা অফ আর শোরগোল দেখে সবকিছু পরিষ্কার হয়ে যায় রুদ্রের। রুদ্র দৌড়ে বের হয় হাসপাতাল থেকে। রায়ের চিৎকারে রুদ্রের আত্মা কাঁপছে ভয়ে। যান যান, নিজেকে সেফ রাখো, রুমে যাও, ডোর লক করো, দ্রুত আমি আসছি। মাহিরের সিঁড়ির দিকে দৌড় দেয় রায়াকে ধরতে। মাহিরাকে তার দিকে আসতে দেখে ধ্যান ভাঙে তার। রায় দ্রুত তার রুমে যায়, কিন্তু দরজা আটকানোর আগেই মাহিরা দরজা ধরে ফেলে। রায় শক্তি দিয়ে পারছে না, এর মাঝে এক হাতে তার ফোন। রুদ্রের অনবরত চিৎকার গালাগালির শব্দ সে শুনতে পারছে। সিঁড়ি দিয়ে অনেকগুলো মানুষ উঠছে, পার শব্দ শুনতে পারছে রায়া। এদের সাথে সে পেরে উঠবে না জানে, তাই দরজাটা ছেড়ে দেয়। দরজা থেকে রায়া সরে যাওয়ায় মাহিরা দ্রুত ভিতরে ঢুকে রায়াকে ধরতে। রায়া একটা শোপিস নিয়ে ছুঁড়ে মারে মাহিরার দিকে। মাহিরা আহ করে ওঠে ব্যথায়। সেই সুযোগে রায়া ব্যালকনির দিকে দৌড় দেয়। ব্যালকনিতে গিয়ে দ্রুত দরজা লক করে দেয় রায়া। তারপর নিচে বসে পড়ে। দূরত পড়ছে সে, শরীর অবশ হয়ে আসছে। মাহির ভেতরে ঢুকে আগে মাহিরাকে ধরে, তারপর ব্যালকনির দিকে তাকায়। রায়া গুটিসুটি হয়ে বসে আছে এক কোনায়। স্বচ্ছ কাঁচের দরজা হয়, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্র তার আরেক ফোন দিয়ে শাহেদকে জানে সবকিছু এবং দ্রুত বাড়ির দিকে যেতে বলে। রুদ্রের পৌঁছাতে পৌঁছাতে 20-25 মিনিট লেগে যাবে। জান, শুনতে পারছিস? নিজেকে সেফ রাখো, আমি আসছি, আমি আসছি। আমি আসা পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখো প্লিজ। কিছু হবে না তোমার, আমি কিছু হতে দেব না। খোদার কসম, আমার দেহে প্রাণ থাকতে তোমার দিকে যে তাকাবে তার চোখ আমি তুলে আনবো। তুমি হাল ছেড়ে দিও না, আমার বউ তুমি। রুদ্র মাহাতাবের ওয়াইফ, তোমাকে দুর্বল হলে হবে না। মাহিরা রায়ের গলা কাঁপছে অনবরত। কিছু হবে না, কিছু হবে না, একটু ধৈর্য ধরো, আমি আসছি। রায়াকে ধৈর্য ধরতে বললেও রুদ্রের ভেতর ফেটে যাচ্ছে। তীব্র ভয় আশঙ্কায় তার মাথা কাজ করছে না। আবারও কিছু হারানোর ভয় তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। মাহিরা রহিমা খালাকে মেরে ফেলেছে। আপনি আসুন, আপনি আসুন, আমাকেও মেরে ফেলবে ওরা, আপনি আসুন। রায় ঠিকমতো কথা বলতে পারছে না। মাহিরা কথাটা রুদ্রের কাছে পরিষ্কার হয়ে যায় সবকিছু। তার চোখের সামনে তার শত্রু ঘুরে বেরিয়েছে, আর সে কিছু আঁচ করতে পারেনি। রাগে স্টিয়ারিংয়ে জোরে বাড়ি মারে রুদ্র। কিচ্ছু হবে না তোর, বুঝেছিস? কিচ্ছু হবে না। আমি থাকতে তোর কিছু হতে দেব না। ওর বংশ নির্বংশ করব আমি। তুই শুধু নিজেকে একটু সেফ রাখ আমার জন্য। তোর কিছু হলে আমি বাঁচব না। জান আমার, একটু ফাইট করো, কিচ্ছু হবে না, আমি আসছি।
ওরা তোমার কিছু করতে পাবে না, ভয় পেও না। রায়া কিছু বলতে পারে না, তার গলা কাঁপছে। রহিমা খোঁড়াতে খোঁড়াতে গিয়ে টেলিফোনটা নিয়ে পুলিশকে ফোন দেয়। হে লিটল ওম্যান, ওপেন দ্য ডোর। রায়া জোরে জোরে কেঁদে ওঠে। রুদ্র ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে। তার নিজেকে অসহায় লাগছে, সে কিছু করতে পারছে না। তার বউ এমন সিচুয়েশনে পড়েছে, কেউ নেই তার কাছে। এর মাঝে মাহিরের লোকেরা গ্লাস ভাঙার জন্য রড দিয়ে অনবরত আঘাত করছে। প্রত্যেকটা প্রহারের শব্দে রায়া কুকড়ে ওঠে। উঠে দাঁড়ায় রায়া, এই দরজা ভাঙতে ওদের বেশি সময় লাগবে না, তাকে কিছু করতে হবে। নিচে তাকাতে রায়া দেখতে পায় ওদের আরও লোকজন দাঁড়িয়ে আছে, কয়েকজন উপরে ওঠার চেষ্টা করছে। রায়া শুধু আল্লাহ আল্লাহ করছে যাতে রুদ্র দ্রুত এসে যায়। মাহির অনবরত কথা বলে যাচ্ছে, রায়া কিছুই শুনছে না। রুদ্র রায়াকে সাহস দিচ্ছে। কাছের দরজার এক সাইড ভেঙে পড়ে, কাছের টুকরোগুলো ছড়িয়ে পড়ে চারপাশে। রায়া ছিটিয়ে যায় এক পাশে। কি করবে সে? হাত থেকে পড়ে যায় ফোন। এতজন লোকের প্রহারে পুরো ডোর ভেঙে পড়ে। মাহির কাছের টুকরো এড়িয়ে পা ফেলে এগিয়ে যায় রায়ার কাছে। নজর যায় পায়ের কাছে রায়ার ফোনে, যেখানে রুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। মাহির পা দিয়ে পাড়া দেয় ফোনে। ফোন ডিসকানেক্ট হতে দেখে গলা শুকিয়ে আসে রুদ্রের ভয়ে। আজ যেন রাস্তা ফুরাচ্ছেই না। কি অঘটন ঘটতে চলেছে তার জীবনে। সে কি কখনো শান্তিতে থাকতে পারবে না? হেই লিটল ওম্যান, লুক অ্যাট মি। এসে গেছি আমি তোমাকে নিতে। চলো চলো আমার সাথে, আমার হাতে সময় নেই। রায়ার হাত টেনে ধরে বলে। রায় ঝাড়া মেরে সরিয়ে দেয় মাহিরের হাত নিজের থেকে। উল্টো ঘুরে যেতে নিলে ওকে ঘিরে ধরে সবাই। যেতে পারবে না পাখি, অনেক সাধনার পর তোমাকে হাতের মুঠোয় পেয়েছি, এত সহজে যেতে দিব না। রায়ার মাহিরের কথায় ধ্যান নেই। সে পথ খুঁজছে কিভাবে বের হবে। এদিক সেদিক নড়াচড়ার কারণে পা কেটে রক্ত পড়ছে, কিন্তু আজ এই ব্যথা যেন রায়াকে ছুঁতে পারছে না। সে এক মনে আল্লাহ আল্লাহ করছে, রুদ্রের অপেক্ষা করছে। মাহির আবারও রায়ের কাছে যেতে নিলে রায় নিচ থেকে একটা কাঁচ তুলে নেয়। আমার দিকে এগোলে আমি নিজেকে শেষ করে ফেলবো। ফেলে দাও বেবি, এটা হাত থেকে লেগে যাবে দেখো। বলতে বলতে এগোয় মাহির রায়ের দিকে। রায়ও হাতের শিরায় কাঁচের টুকরো ঠেকিয়ে পিছু হাঁটতে থাকে। দেখো, নিয়ে আমি তোমাকে যাবই, আর নিতে পারলে মেরে ফেলবো, কিন্তু রুদ্রের সাথে তুমি থাকতে পারবে না। এখন দেখো কি করবে। আমার সাথে ভালো ভালো যাবে নাকি মরবে? আমার সাথে ভালো ভালো যাবে নাকি মরবে? নাও, চয়েস ইজ ইয়োর্স। এর মাঝে গুলিবর্ষণ হতে থাকে। রুদ্রের লোকেরা এসে গেছে, সবার হাতে অস্ত্র। রায় একটু স্বস্তি পায় এই ভেবে যে সে এখন সুরক্ষিত। রায়কে ওদিকে তাকাতে দেখে মাহির জাপটে ধরে ওকে। সামনে বন্দুক তাক করে রুদ্রের লোকেদের শ্যুট করতে থাকে। দুদিক থেকে সমানভাবে গুলিবর্ষণ হতে থাকে, কিন্তু রুদ্রের লোকেরাই এখানে বেশি আহত হচ্ছে, কারণ মাহিরের কাছে বন্দি রায়া। ভুলক্রমে যদি রায়ের কোনো ক্ষতি হয় তাহলে বস আর কাউকে জীবিত রাখবে না। এই ভয়ে তারা শ্যুট করতে পারছে না। পাশে ম্যাডামের লেগে যায়। মাহির রায়াকে মাহিরার হাতে দিয়ে দু হাতে শ্যুট করতে থাকে। রায়া মাহিরার সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। মাহিরা রায়াকে থামাতে তার দু গালে পরপর থাপ্পড় মারে, ধাক্কা মারে সজোরে। টেবিলের কোণা লেগে রায়ের কপাল কেটে যায়। এরপরও রায়া দমে যায়নি, নিজেকে ছাড়ানোর সর্বোত্তম চেষ্টা করে সে। কিন্তু মাহিরার পরপর করা আঘাতে সে নেতিয়ে পড়ে। ঠোঁটের কার্নিশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। শায়দ যখন দেখে ওরা পারছে না, ওদের কাছে আর তেমন অস্ত্র বুলেট কিছুই নেই, তখন ফোন দিয়ে আরও লোক পাঠানোর জন্য বলে। মাহির রাস্তা ক্লিয়ার করে বেরিয়ে যেতে নিবে, তখন রুদ্র ঢোকে। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ঝামেলা। রুদ্রের পিছু পিছু তার গার্ডরা ঢুকে। রুদ্র প্রথমে রিভলভার দিয়ে মাহিরের বুকে শ্যুট করে। তাজা রক্ত ছিটকে পড়ে রায়ের শরীরে। রুহ কেঁপে ওঠে রায়ার, ধাপ করে পড়ে যায় মাহিরের নিচে। মাহির দেখে বোনের নিস্তেজ হয়ে যাওয়া শরীর, চিৎকার করে ডেকে ওঠে সোনিয়া। কিন্তু ওর কাছে যাওয়ার আগে রুদ্র ওকেও শ্যুট করে। তারেক নামের ছেলেটা সরিয়ে নেয় মাহিরকে, যার দরুন গুলিটা গিয়ে লাগে তারেকের পিঠে। মাহির রাগে আক্রোশে রুদ্রের দিকে গুলি করে, কিন্তু রুদ্র সরে যায়। রুদ্র মাহিরের পায়ে গুলি করে। আহ করে উঠে মাহির বসে পড়ে নিচে, পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রুদ্র আবারও তার একই পায়ে গুলি করে। তারপর হাতে মাহিরের চিৎকার কেঁপে উঠছে রায়া। চোখের সামনে রুদ্রের এই দুধর্ষ রূপ সে নিতে পারছে না। অতিরিক্ত মানসিক চাপে রায়া জ্ঞান হারায়। এর মাঝে ঘটনাস্থলে পুলিশ আসে, এসে সবাইকে ধরে নিয়ে যায়। মাহিরকে ইমার্জেন্সি হসপিটালিস্ট করা হয়। নিহতর সংখ্যা পাওয়া যায় 2-3 জন। ওদেরকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়।
ওদের বাড়িতে আক্রমণ করা হয় এই ভিত্তিতে রহিমা ফোন দিয়েছিল ওদের প্রাণ বাঁচানোর তাগিদে ওরা ওদের সাথে লড়াই করে, এটাই বলা হয়। মাহিরের সব লোকেদের পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ জানায় এ নিয়ে তদন্ত হবে। রায়ের জ্ঞান ফেরে রাত 8টায়। রুদ্র তখন ড্রয়িং রুমে বসা। আশরাফ খান মাথায় হাত দিয়ে বসে আছেন। এই ভয়ে এখন তিনি সামলাবেন কিভাবে বিষয়টা। রুদ্রের ওপর না কোনো ঝামেলা আসে। টিভি চ্যানেলে নিউজ টেলিকাস্ট হচ্ছে, বারবার ব্রেকিং নিউজ দেখাচ্ছে সাবেক এমপি আজমল শেখের ছেলে এমপি আশরাফ খানের বাড়িতে আক্রমণ করেছে। আর তার মেয়ে সোনিয়া সে দীর্ঘদিন আশরাফ খানের বাড়িতে গৃহ পরিচালিকার কাজে নিয়োজিত ছিল। তার পুত্রবধূকে অপহরণ ও খুনের চেষ্টা করা হয়েছে। আশরাফ খানকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। এমত অবস্থায় দুপক্ষের সংঘর্ষে আহত হয় মাহির খান নিজে। সে এখন ঢাকার বিখ্যাত হাসপাতালে ভর্তি আছে। প্রত্যেকটা চ্যানেলে এই একই নিউজ দেখাচ্ছে। গুলি কেন করতে গেলে তুমি? এখন যদি ওর ছেলে বা মেয়ে মরে যায় তখন কি করবে তুমি? রুদ্রের ভাবলেশীন উত্তর, মরে গেলে তো ভালো, না হয় আমি মারব, ডোন্ট ওয়ারি। রুদ্র, এটা ছেলে খেলার সময় না। ওরা প্রাণে বেঁচে গেলেও যেন জেল থেকে বের হতে না পারে, এটা মেকশিওর করো তুমি। বাকিটা এমনিতেই সামলে নেব আমি, বলে রুদ্র আর দাঁড়ায় না, তার রুমে চলে যায়। এদিকে আশরাফ খান মন্ত্রী সাহেবকে ফোন লাগায় এদিকটা দেখার জন্য। আরে এমপি সাহেব, আপনি হয়তো টেনশন করবেন না, বৌমাকে বলবেন নিজের জীবন বাঁচাতে ও ওই ছেলেকে গুলি করেছে, শেষ। এখানেই ওই ছেলের শাস্তি হবে। কয়টা মামলা খায় আপনি শুধু দেখেন। আজীবন জেলের ঘানি না কাটতে হয় আজমান শেখের ছেলের। রাজ চুপচাপ বসে আছে। রুদ্র এগিয়ে যায় রায়ের কাছে, বসা অবস্থায় ওকে টেনে কোলে নিয়ে নেয়। রায় কিছু বলে না। রুদ্র রায়ের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে? এটা একটা অ্যাক্সিডেন্ট জান, ভুলে যাও। আই প্রমিস আর কখনো এরকম কিছু আমি হতে দেব না জান। রায়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি মাহিরাকে মেরে ফেললেন? আপনি না বলেছেন আপনি এগুলো করেন না? তার মানে কি ওই দিন? রুদ্র রায়ের ঠোঁটে আঙুল চেপে ধরে ওকে থামিয়ে দেয়। তখন আমি ওকে না মারলে ও তোমাকে মেরে ফেলতো। আর আমি কি আমার চোখের সামনে তোমাকে মরতে দিতে পারতাম? আমার জায়গায় তুমি হলে কি করতে? রায় কিছু বলে না, সে এক আতঙ্কের মাঝে আছে। রুদ্র বুঝে যায় তার মনের অবস্থা। রুদ্র রায়কে একটু স্যুপ খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, তারপর ওকে শুয়ে দিয়ে মাথায় বিলি কাটতে থাকে। রায়ও আরাম পেয়ে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যায়। রায়ের কিছুদিন সময় লাগে স্বাভাবিক হতে। ও একটা ট্রমার মাঝে চলে গিয়েছিল। মাহির একটু সুস্থ হওয়ার পর ওকে কাস্টডিতে নেওয়া হয়। মাহিরা কোমায় চলে যায়। রাবেয়া শেখ তো আহাজারি করতে করতে শেষ। সব প্রমাণ খুঁজে বের করে পুলিশ, মাহিরের ফোনের সব ডিটেলস, মাহিরের সাথে তার প্রত্যেকটা প্ল্যানের কনভারসেশন, মাহিরার ওদের বাড়িতে যাওয়া, রায়াকে কিডন্যাপ করার প্ল্যান, আরও রুদ্রের সাজানো কিছু মামলা। এগুলোর কারণে জামিনও পায়নি মাহির। শাহানা বেগম এসব ঘটনা শুনে আসেন মেয়ের কাছে। মেয়ের এরকম পরিস্থিতির কথা শুনে তিনি আর দূরে থাকতে পারেননি। মায়ের ছায়ার আদর ভালোবাসায় রায়ও আগের মতো হয়ে ওঠে। ভুলে যায় ওই দিনের বিষাক্ত কিছু সময়। কিন্তু রায়া এখন নতুন গান ধরেছে। রুদ্র রায়ের চালে অতিষ্ঠ। এই তো আজকে সকালের ঘটনা, একটা বেবি নেই না। না। রুদ্রের কাটকাট উত্তর, তাহলে আমার কাছে আসবেন না, আমাকে ছুবেন না। রুদ্র টাই বাঁধতে বাঁধতে বলে, কোন দিন তোমাকে জিজ্ঞেস করে চেয়েছি আমি যে এখন ছোব? রায় চিল্লিয়ে বলে, তা করবেন কেন? আপনি যে একটা খারাপ লোক, অসভ্য লোক। এটা বলে রুদ্রকে গালমন্দ করতে করতে রায় বেরিয়ে যায় রুম থেকে। রুদ্র হাসে রায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে। এটা এখন রোজকার ঘটনা। এমন না যে রায় রাগ করে বসে থাকে। একটু পর সে আবার নিজে থেকে রুদ্রের সাথে আহ্লাদ করবে, আবার রুদ্রকে মানাবে, রুদ্র মানবে না, আবারও সে রাগ দেখে চলে যাবে। রুদ্র মজা পায় তার বউয়ের এমন ছেলে মানুষিতে, তবে প্রশ্রয় দেয় না। তার বউয়ের বয়স কম এখনও। ফ্যামিলি প্ল্যানিং সে এখন করতে চাইছে না, আরও যাক 2-1 বছর। এত তারা কিসের? তার বউকে যে এসব তার শাশুড়ি শিখাচ্ছে সে ভালো করেই জানে। আর যবে থেকে শুনেছে ঈশা মা হবে, তবে থেকে সে আরও বেশি করে আগ্রহ প্রকাশ করছে এই বিষয়ে। শাহানা বেগম বেশ কয়েকদিন রায়ের সাথে থাকার পর চলে যায়। কয়দিনই বা থাকতে পারে মেয়ের বাসায়। শাহানা বেগম যাওয়ার সময় রায় অনেক কান্নাকাটি করে। রুদ্র শওকত সাহেবের সাথে কথা বলেছে, ট্রান্সফার নিয়ে ঢাকা চলে আসতে বলে। শওকত সাহেবও বলেছেন তিনি অ্যাপ্লাই করবেন ট্রান্সফারের জন্য। রুদ্র তার বউয়ের কষ্ট দেখতে পারে না, আবার বউকে দূরে রাখতে পারে না। বউ ছাড়া তার একটা দিনও চলে না। এত দূরে তো আর বউকে নিয়ে যাওয়া আসা করা সবসময় সম্ভব হয় না।
তাই ওদেরকে ঢাকা আসার জন্য বলা হয়। রায় তো অনেক খুশি এটা নিয়ে, রুদ্রের ওপর জুলুম কমিয়েছে, দিয়েছে এত ভালো একটা কথা বলার জন্য। কিন্তু রায়াও জন্ম নির্ধারক ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছে চুপি চুপি। রুদ্র বুঝতে পারে না এমনভাবে করেছে সব কিছু। সে বুঝে রুদ্রের তাকে নিয়ে দুশ্চিন্তা, কিন্তু তার তো বাচ্চা চাই চাই। এর মাঝে ঘটে আরেকটা বিপত্তি। দুপুর 12টা নাগাদ ফোন আসে রুদ্রের ফোনে। আজমির তালুকদার তিনি জানান রাইসা বিষ খেয়েছে। এই খবর শোনার পর রুদ্র অবাক হয়ে যায়। রাও কান্নাকাটি শুরু করে। হাজারো কষ্ট, খারাপ লাগা, মান অভিমান থাকুক না কেন, রাইসা তার প্রাণপ্রিয় বান্ধবী, বেস্ট ফ্রেন্ডের এরকম অবস্থা শুনে কেউ বা থাকতে পারে। রুদ্র রায়কে নিয়ে তখনই রওনা হয় শরীয়তপুরের উদ্দেশ্যে। স্টমাক পরিষ্কার করে বিষ বের করা হয়। হাতের শিরা কাটায় রক্ত লাগে এক ব্যাগ। রিপা তালুকদার তো কান্না করতে করতে শেষ। মেরি অবস্থা দেখে রামিসও এসেছে বোনের এই খবর শুনে। তার একটা মেয়ে আছে 1.5 বছরের। আজমির তালুকদার বসে আছেন এক কোনায়। নিজের ওপর রাগ হচ্ছে তার এখন। কেন যে বউয়ের কথা শুনে মেয়েকে বিয়ের জন্য চাপ দিয়েছেন। ওরা ভেবেছিল বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়ে যে এরকম কিছু করবে সেটার কল্পনা তো আনেনি। রায়া রুদ্র সন্ধ্যায় এসে পৌঁছায়। আজমির তালুকদার রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। রায়া গিয়ে দেখা করে রাইসার সাথে। রাইসা এতদিন পর রায়াকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, কান্না করে ফেলে। রায়াও কান্না করে। রাইসা ক্ষমা চায় রায়ার কাছে। আমাকে ক্ষমা করে দিস রে, আমি তোর বান্ধবী হওয়ার যোগ্য না। দেখ আজকে আমার কারণে আমার এই অবস্থা। যাকে ভালোবাসতাম সে আমাকে এখন ঘৃণা করে। তোর মতো বান্ধবীকেও হারালাম। রায়া থামায় রাইসাকে। দেখ যা হওয়ার হয়ে গেছে, আমরা সেও আর কিছু ঠিক করতে পারবো না। আর আমার তোর উপর কোনো অভিযোগ নেই, আমি চাই তুই ভালো থাক। সব কিছু গুছিয়ে আবার নতুন করে জীবনটা শুরু কর। আত্মহত্যা কোনো কিছুর সমাধান না, এটা মহাপাপ জানিস তুই। পড়াশোনা কর, জীবনটাকে গুছিয়ে নে। দুই বান্ধবীর মাঝে অনেকক্ষণ কথা চলতে থাকে। রুদ্র রাইসার সাথে কথা বলে বোঝায় তাকে। রুদ্র আজমির তালুকদারকে বোঝায় রাইসাকে যাতে বিয়ের জন্য ফোর্স না করা হয়, এতে হিতে বিপরীত হবে। সবার জীবনে ভালোবাসা পূর্ণতা পায় না। রাইসা আর ইয়াসের কাহিনীটাও এরকম ছিল। রাইসা নিজের একটা ভুলের জন্য সারা জীবনের মতো তার ভালোবাসা হারিয়েছে। এই আফসোসটাই তাকে কুরে কুরে খায়। কেটে যায় এভাবেই সময়, দিন, মাস। খানবাড়িতে আজ উল্লাস। আশরাফ খান পুরো শহর জুড়ে মিষ্টি বিলাচ্ছেন। আজ যে তার খুশির দিন, তাদের খান পরিবারের বংশধর আসতে চলেছে। শিফা রায়ার জন্য চিকেন স্টুসু বানিয়েছে, এটা নিয়ে উপরে যায়। কয়েকদিন থেকে রায়ার শরীরটা খারাপ যাচ্ছিল। আজকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। শিফা ডাক্তার, তাকে এই মুহূর্তে আশরাফ খান বা রুদ্রকে কেউই বাসায় ছিল না। ডাক্তার রায়াকে দেখে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, তারপর রায়াকে একটা কিট দিয়ে বলে চেক করতে। রায়াও ডাক্তার যেভাবে বলেছিল সেভাবে চেক করে, কিটটা এনে ডাক্তারকে দেয়। ডাক্তার শিফার দিকে তাকিয়ে হেসে বলে, ফুপু হতে যাচ্ছেন, মিষ্টিমুখ করান। তারপর রায়াকে কিছু টেস্ট দিয়ে যায় করানোর জন্য। সে থেকে শুরু হয়েছে খানবাড়িতে উল্লাস। শিফা গরম গরম স্টু খাইয়ে দেয় রায়াকে। এদিকে রায়া এই ভয়ে আছে রুদ্রের কি জবাব দিবে। সখানে কল এসে গেছে রুদ্রের। এই কয়েক ঘন্টার মধ্যে সে একটা রিসিভ করেনি। রুদ্র হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। খবর সে অনেক আগেই পেয়েছে। একের পর এক ফোন কল এসেছে তার ফোনে। সবাই শুভেচ্ছা জানাচ্ছে। আশরাফ খানের অবস্থা তো সে নিজের চোখে দেখেছে। তিনি যে এমপি এটা কেউ দেখে বলতে পারবে না। পার্টি অফিসে সবাইকে নিজ হাতে মিষ্টিমুখ করিয়েছেন। রুদ্রকে রুমে ঢুকতে দেখে রায়া ওড়না টেনে নিজের মুখ ঢেকে নেয়। রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থাকে রায়ার দিকে। সে এখনো বিশ্বাস করতে পারছে না সে বাবা হতে চলেছে, তার এই ছোট্ট বউ মা হবে। অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে তার মাঝে। রায়াকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে রুদ্র বলে, কি ম্যাডাম, নাটক করছেন আমার সাথে? রায়া ওড়নার ভেতরে মাথা নাড়ায়, যার মানে না। ঔষধ কন্টিনিউ করেননি তাই না? রায়া একই কথা তালে মাথা নাড়ায়, না বোঝায়। রুদ্র কোমরে হাত রেখে লম্বা একটা শ্বাস নেয়। এই মেয়েকে সে কি বলবে, আর এখন বলেই বা কি হবে। রুদ্র রায়ার পাশে গিয়ে বসে, ওড়নাটা টান মেনে ফেলে দেয়। রায়াকে পর্যবেক্ষণ করছে রুদ্র। বোঝার চেষ্টা করছে শরীরে কোনো পরিবর্তন এসেছে কিনা, কিন্তু না, কিছুই ধরতে পারেনি সে। টুপ করে একটা চুমু খায় অধরের ভাঁজে রায়ার। রায়া গোল গোল চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। আজ থেকে আমার সব কথা শুনতে হবে। আমার অবাধ্য হলে তোমার খবর আছে। এবার আর একটা থাপ্পড় মাটিতে পড়বে না, মনে রেখো। আদর দিয়ে দিয়ে একেবারে বাদর বানিয়ে ফেলেছি আমি তোমাকে। একটা রুটিন করে দেব, ওই নিয়মে সব কিছু করবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, বুঝেছো?
রুদ্রের হম্বিতম্বি মোটে পছন্দ হয়নি রায়ার। কই তার থেকে সুন্দর ব্যবহার করবে, তা না আজকেও তাকে ধমকাচ্ছে। আপনার কথা আমি শুনবো না, খারাপ লোক একটা। আপনি তো চাননি এখন বেবি, তাই শুধু আমার বেবি। আপনার না বলেই মুখ বাঁকায় রায়া। মায়ের খেও না, যা বলেছি সেটাই করবে। আর আমরা নিচে শিফট হয়ে যাব। আর উপরে উঠতে হবে না আমার বেবি আসার আগ পর্যন্ত। নিজের কথায় নিজে অবাক হয় রুদ্র। আমার বেবি? হাসে রুদ্র। রার হাত ধরে বলে, আমার শূন্য জীবনটা আজকে তুমি পরিপূর্ণ করে দিলে। এই জীবনের চাওয়া পাওয়ার মতো আমার আর কিছুই বাকি রইল না। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু তুমি আমার জীবনে আসার পর থেকে আমার পুরো জীবনটাই বদলে গেছে। ভালোবাসি ভালোবাসা বলে বুকে টেনে নেয় রায়াকে। রায় জড়িয়ে ধরে রুদ্রকে জোরে বলে, আমিও ভালোবাসি আপনাকে খারাপ লোক। অনেক 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 বেশি ভালোবাসি আপনার এই বিষাক্ত প্রেমটাকে, আমি ভালোবাসি। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।